পেহেলগাঁওয়ের সেই দিন 2025 সালের এপ্রিল মাস। কলকাতার গরম তখন চরমে। সদ্য বিবাহিত রাহুল ও তিয়াশা তাদের প্রথম দাম্পত্য ভ্রমণের জন্য বেছে নিয়েছে স্বপ্নের কাশ্মীর। সারা জীবন ধরে বইয়ের পাতায়, টিভির পর্দায় যে কাশ্মীরকে তারা ইমাজিন করেছে, এবার সেই বাস্তব স্বর্গ তারা ছুঁয়ে দেখবে। শ্রীনগর হয়ে গাড়িতে পেহেলগাঁও পৌঁছাতে পৌঁছাতে বিকেল। চারিদিকে তুষারে ঢাকা পাহাড়, দেবদারু গাছের ছায়া আর অদ্ভুত এক শান্ত পরিবেশ। তাদের হোটেল স্নোভিউ রিট্রিট ছিল পাহাড়ের গায়ে, একটি নিরিবিলি কোণে। জানালা দিয়ে বরফের পাহাড় দেখা যায়। রাহুল হেসে বলল, দেখো, ছবির মতো। তিয়াশা মুগ্ধ চোখে বাইরে তাকিয়ে রইল। হঠাৎ সে বলল, জীবনে প্রথমবার মনে হচ্ছে আমি একটা রূপকথার দেশে চলে এসেছি। দিনভর তারা ঘুরলো বেতাব ভ্যালি, আরু ভ্যালি, ঘোড়ায় চড়া, কাবাব, কফি আর একের পর এক ছবি তোলা। তিয়াশার হাতে রাহুল একটা ছোট্ট কাশ্মীরি চুড়ি কিনে দিল আর বলল, এই পাহাড়ে যেমন শান্তি, তুই তেমন আমার জীবনের শান্তি। রাতে তারা হোটেলের জানালার পাশে বসে বরফ পড়া দেখছিল। তখনও অজানা ছিল এই শান্তি চিরস্থায়ী নয়। 22 এপ্রিল সকাল, ঠান্ডা বইছে। তারা পরিকল্পনা করেছিল চন্দনওয়ারি যাবে। গাড়ি যখন আরু রোড পেরিয়ে এক সরু পথে ঢুকছে, হঠাৎ সামনে গুলির শব্দ। প্রথমে মনে হলো কোনো গাড়ির টায়ার ফেটেছে, কিন্তু না, পর পর তীব্র শব্দ, যেন পাশেই যুদ্ধ শুরু হয়েছে। গাড়ি দাঁড়িয়ে পড়ে। ড্রাইভার চেঁচিয়ে বলে, নিচু হয়ে নামুন, জঙ্গি হানা হয়েছে। রাহুল ও তিয়াশা একে অপরের হাত শক্ত করে ধরে নেমে পড়ে। চারপাশে ছুটোছুটি, চিৎকার, আতঙ্ক। সামনে একটি টুরিস্ট বাসে আগুন ধরে গেছে, হাওয়ার ধোঁয়া আর বারুদের গন্ধ। তারা দৌড়ে একটা বড় পাথরের আড়ালে গিয়ে বসে। তিয়াশার মুখ সাদা হয়ে গেছে। রাহুল তাকে জড়িয়ে ধরে। আমরা মরবো না তো? তিয়াশা ফিসফিস করে বলে। রাহুল বলে, না, কিচ্ছু হবে না, আমি তোকে কিছু হতে দেব না। পেছনে গুলির শব্দ ক্রমশ বাড়ছে। মাঝে মাঝে সেনার গাড়ি ছুটে যাচ্ছে। তারা সেই পাথরের আড়ালেই 3 ঘন্টা লুকিয়েছিল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এটাই হয়তো শেষ শ্বাস। দুপুর গড়িয়ে যাচ্ছে। পাথরের আড়ালে বসে বসে শরীর জমে গেছে ঠান্ডায়, কিন্তু মন পুড়ছে আতঙ্কে। হঠাৎ পাশের জঙ্গলে কিছু নড়াচড়ার শব্দ পায়। দুজন কালো পোশাক পরা অস্ত্রধারী চলছে চুপিসারে। তাদের দেখা যায় কয়েক মুহূর্তের জন্য। তিয়াশা তখন প্রায় নিস্তেজ। আমরা আর বাঁচবো না, সে বলল। রাহুলের মুখেও আর সেই তেজ নেই, চোখেও সাহস কমছে। একসময় স্থানীয় এক মহিলা দূর থেকে ইশারা করে তাদের ডাকলো। তারা দৌড়ে ছোট্ট কাঠের কুড়ো ঘরে ঢুকে পড়ল। ভেতরে অন্ধকার। দরজা বন্ধ করে তালা দেওয়া হলো। সঙ্গে ছিল আরো 3 জন পর্যটক। কেউ কোনো কথা বলছে না, শুধু বাইরে গুলির শব্দ আর মাঝে মাঝে বিস্ফোরণ। সময় যেন থেমে গেছে। তিয়াশা রাহুলের বুকে মুখ গুজে আছে। সে শুধু বলল, যদি মরেই যাই, তোকে ভালোবেসে মরতে পারলাম। রাহুল চোখ বন্ধ করলো, মুখে কিছু বলল না। বিকেলে সেনা আসে। ঘরে ঢুকে সবাইকে বের করে নিরাপদ জায়গায় নিয়ে যায়। রাহুল, তিয়াশা একটি গাড়িতে ওঠে। সেনা ক্যাম্পে গিয়ে চিকিৎসা, জল ও খাবার পায় তারা। তিয়াশা তখনও কথা বলছে না, চোখ স্থির, ঠোঁট শুকনো। রাহুল সেনাকে ধন্যবাদ জানালেও মুখে একটু হাসি নেই। ফিরে আসে শ্রীনগরে, সেখান থেকে বিমানে কলকাতা। কিন্তু পেহেলগাঁও থেকে কিছুই তারা ফিরিয়ে আনতে পারল না। না ছবি, না সুখ স্মৃতি, শুধু আতঙ্ক। কলকাতার বাড়িতে পরিবারের মানুষজন অপেক্ষা করছিল উদ্বেগ নিয়ে। সবাই এক রাশ স্বস্তি পেলেও তিয়াশা যেন ফিরে এলো একটা শূন্যতা নিয়ে। রাহুল কাজে ফিরে গেল, কিন্তু তিয়াশা সারাদিন চুপচাপ। রাতে মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। ভয়ে কাঁপতে কাঁপতে বলে, ওরা আসছে। বন্ধুরা ফোন করে, ছবি চায়, অভিজ্ঞতা জানতে চায়।
তিয়াশা শুধু বলে, ভালো ছিল না। এরপর ফোন কেটে দেয়। রাহুল একদিন বিরক্ত হয়ে বলল, তুই তো কিছুই বলিস না, কি হচ্ছে তোর ভেতরে? তিয়াশা কেঁদে ফেলল, বলল, আমি তোকে আর কিছুতে টেনে ফেলতে চাই না, আমি জানি আমি ভেঙে পড়েছি। রাহুল বুঝল একা ওর পক্ষে লড়াইটা অসম্ভব। কাউন্সিলরের কাছে নিয়ে গেল। প্রথমে কথা বলতে চায়নি, কিন্তু ধীরে ধীরে তিয়াশা মুখ খুলল। যে কেমন এক অনুভব করছিল মৃত্যু ওদের এত কাছে। সে কিভাবে, সে আজও বন্দুকের শব্দ শুনলেই কেঁপে ওঠে। রাহুল নিজেও যেতে লাগলো, একসঙ্গে বসে অতীতটাকে গ্রহণ করতে শিখল। কিছুদিন পর তিয়াশা এখন আবার রান্না করে, বই পড়ে, মাঝে মাঝে হাসেও। রাহুলকে বলে, আজ স্বপ্নে দেখি আমরা আবার পাহাড়ে গেছি, কিন্তু এবার গুলির শব্দ নেই। তারা নতুন করে ঘুরতে যায়, এইবার আন্দামান যায়। সমুদ্র, ঢেউ আর নীল আকাশ। তিয়াশা একদিন সৈকতে বসে বসে বলে, তুই পাশে ছিলি বলেই ছায়া কাটিয়ে আলোতে ফিরতে পেরেছি। রাহুল তার হাত ধরে বলল, এরপর ছায়া এলেও আলো দিয়ে আমরা একে অপরকে ঠিকই খুঁজে নেব। নমস্কার।